প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ হতে তোমাদের আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের মাইকোলজি বিষয়টির উপর পাঠদান করব। যারা আজকে আমার এই ক্লাসটি দেখছেন তাদের সবার প্রতি রইল হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে পাঠদান করব সেটি চ্যাপ্টার 5-এর ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক এর জেনাস হচ্ছে ম্যাক্রোফোমিনা। এই ম্যাক্রোফোমিনা শৈবাল ছত্রাকটির উপর আজকে আমি পাঠদান করব। আশা করি তোমাদের উপকৃত হবে এবং ভালো লাগবে। মাইকোলজি আর বিষয় কোড হচ্ছে BOT 102। তো প্রিয় ছাত্ররা, এখন আমরা চলে যাব ম্যাক্রোফোমিনা জেনাসটির উপর পাঠদান করতে। বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস 1979 এরা যে সিস্টেমেটিক পজিশনটি দেন, সেই সিস্টেমেটিক পজিশনটি দিয়েই আজকে শুরু করব। তাহলে আমরা বুঝতে পারবো এই ম্যাক্রোফোমিনা জেনাসটি কোন অর্ডার বা কোন স্পেসিস, কোন ফ্যামিলি বা এই ক্লাস, সব কিছু আমরা জানতে পারবো। সেজন্য আজকে আমরা প্রথমে শুরু করব সিস্টেমেটিক পজিশন। প্রথমে ডিভিশন এমাস্টিগো মাইকোটা, একে আবার সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। সাব ডিভিশন ডিউটেরোমাইকোটিনা। যেহেতু এইটি একটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর, সেজন্য তোমরা সহজেই জানবে এটি ক্লাস হচ্ছে ডিউটেরোমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক। একে আবার সাব ক্লাসে ভাগ করা হয়েছে। সাব ক্লাস কি? কুয়েলো মাইসিটিডি। আমরা সাব ক্লাসে যে লাস্ট তিনটা প্রিফিক্স, সেটা হচ্ছে IDEAE দেখলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে একটি সাব ক্লাস। তেমনি সাব ডিভিশনে কোটিনা দেখলে বুঝবো আমরা এটি সাব ডিভিশন, আর কোটা দেখলে বুঝবো আমরা ডিভিশন। অর্ডার ম্যাক্রোফোমিনা হচ্ছে স্ফেরোপসিডিয়ালিস অর্ডারের অন্তর্ভুক্ত একটি ছত্রাক। এর ফ্যামিলি স্ফেরোপসিডিয়াসি। স্ফেরোপসিডিয়াসি ফ্যামিলির জেনাস ম্যাক্রোফোমিনা। তাহলে প্রিয় ছাত্ররা, এটি বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস 1979 অনুসারে যে সিস্টেমেটিক পজিশন দিয়েছেন তার আন্ডারে আমরা এই
সিস্টেমেটিক পজিশনটি দাঁড় করালাম। ডিভিশন মাস্টিগোমাইকোটা, সাব ডিভিশন ডিউটেরোমাইকোটিনা, এর ক্লাস ডিউটেরোমাইসিটিস, সাব ক্লাস কোয়েলোমাইসিটিডি, অর্ডার স্ফেরোপসিডালিস, ফ্যামিলি স্ফেরোপসিডেসি এবং জেনাস ম্যাক্রোফেমিনা। তাহলে এই অ্যামাস্টোমাইকোটা এর স্ফেরোপসিডিয়ালিস বর্গটি হচ্ছে, আর ফ্যামিলি হচ্ছে স্ফেরোপসিডেসি। এই স্ফেরোপসিডিয়ালিস অর্ডারের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের ফ্রুট বডি অর্থাৎ ম্যাক্রোফোমিনার ফ্রুট বডি তৈরি হয়, বা ফ্রুট বডিকে বলা হয়ে থাকে পিকনিডিয়াম। এই পিকনিডিয়াম ফ্রুট বডির ভিতরে সাধারণত কনিডিয়া সৃষ্টি হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে স্ফেরোপসিডিয়ালিস অর্ডারের একটি প্রধান বৈশিষ্ট্য। এদের ফ্রুট বডি উৎপন্ন করবে, সেই ফ্রুট বডি হচ্ছে পিকনিডিয়াম। পিকনিডিয়ামের ভিতরে কনিডিয়া উৎপন্ন হয় এবং কনিডিয়ার মাধ্যমে আবার নতুন করে তার জেনাস বা ম্যাক্রোফোমিনা সৃষ্টি হয়ে থাকে। এবার এই স্ফেরোপসিডিয়াসি যে ফ্যামিলি, এরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের যে পিকনিডিয়াম, এই পিকনিডিয়ামের শেপ হবে রাউন্ড অর অবলং হয়ে থাকে। এটির কালার সাধারণত ডার্ক ব্রাউন কালার হয় কখন? যখন এরা ইম্যাচিউর অবস্থায় থাকে বা তরুণ অবস্থায় থাকে। কিন্তু পরবর্তীতে যখন এরা ম্যাচিউর হয় তখন এর কালার হয় ব্ল্যাক কালার, কালো বর্ণের হয়ে থাকে ইন ম্যাচিউর স্টেজে এর পিকনিডিয়ামের কালার কালো হয়ে থাকে, আর ব্রাউন কালার হয় তরুণ অবস্থায়। এছাড়াও এর মাথায়, পিকনিডিয়ামের মাথায় একটি গোলাকার ছিদ্র থাকে। এই ছিদ্রকে বলা হয়ে থাকে অস্টিউল। এই অস্টিউল ছিদ্র পথেই কনিডিয়াগুলি উৎপন্ন হয়ে থাকে। এই জেনাস বা ম্যাক্রোফোমিনার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলি সাধারণত ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট হয়ে থাকে। এছাড়াও এরা সাধারণত মৃতজীবী, স্যাপ্রোফাইটিক। এরা মৃতজীবী হয় অথবা প্যারাসাইট বা পরজীবী হয়ে থাকে। এরা আবার ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটও হয়ে থাকে। ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কেন? এরা পোষক দেহের অনুপস্থিতিতে বা পোষকের অনুপস্থিতিতে এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এরা পোষকের অন্যান্য যে অংশ, যেমন ডেব্রিস, আবর্জনা, এর মূল কাণ্ড পাতার যে উচ্ছিষ্ট অংশ, সেই সমস্ত স্থানেও এর মাইসেলিয়াম বা স্ক্লেরোসিয়া দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই জন্য এই ম্যাক্রোফোমিনাকে বলা হয়ে থাকে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট বা সুবিধাবাদী পরজীবী। ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা সাধারণত একটি মনোটাইপিক। ম্যাক্রোফোমিনা এই গণটি সাধারণত
মনোটাইপিক। ম্যাক্রোফোমিনা এই গণটি হচ্ছে মনোটাইপিক। এই ম্যাক্রোফোমিনার একটি প্রজাতি রয়েছে, একটি মাত্র প্রজাতি রয়েছে, সেই জন্য মনোটাইপিক বলা হয়। এই প্রজাতি হচ্ছে ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা। ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা। এছাড়াও এই ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনাকে পুরাতন আরো অনেকগুলি নামে ডাকা হতো। সেই নামগুলি কি তোমরা একটু ভালো করে নোট করবে। সেই নামগুলি হচ্ছে ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলি, এই নামে ডাকা হতো। একে রাইজোকটিনিয়া, বেটাটিকুলা এই নামেও ডাকা হতো, বা স্ক্লেরোসিয়াম বেটাটিকুলা এই একটি নামেও ডাকা হতো। আরো একটি রয়েছে বুট্রায়োডিপ্লোডিয়া ফ্যাসিওলি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনাকে বিভিন্ন পুরাতন নামেও ডাকা হয়ে থাকে, যেমন ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলি, রাইজোকটিনিয়া, বেটাটিকুলা, স্ক্লেরোসিয়াম বেটাটিকুলা, বুট্রায়োডিপ্লোডিয়া ফ্যাসিওলি এই সমস্ত পুরাতন নামেও ডাকা হয়ে থাকে। আর এই ম্যাক্রোফোমিনার বা স্ফেরোপসিডিয়াসি এই ফ্যামিলির যে প্রধান কিছু গণ রয়েছে, সেই প্রধান কিছু গণ সম্পর্কে একটু আমরা জানবো। কি কি গণ রয়েছে? এর প্রধান গণসমূহ হচ্ছে ম্যাক্রোফোমিনা, যেটা আজকে আমরা আলোচনা করব। এছাড়া রয়েছে ডিপ্লোডিয়া, এটার একটি প্রধান গণ। এছাড়া আরো গণ রয়েছে স্ফেরোপসিস, এটাও আরেকটি গণ। এছাড়া সেপ্টোরিয়া, এই স্ফেরোপসিডিয়াসি যে গোত্র বা ফ্যামিলি, তার প্রধান যে গণসমূহ রয়েছে ম্যাক্রোফোমিনা, ডিপ্লোডিয়া, স্ফেরোপসিস এবং সেপ্টোরিয়া। এই সমস্ত গণ হচ্ছে প্রধান গণ, যেটা স্ফেরোপসিডিয়াসি গোত্রের অন্তর্ভুক্ত। তাহলে এই গোত্রের আমরা আজকে ম্যাক্রোফোমিনা জেনাসটি নিয়ে আলোচনা করব। এই ম্যাক্রোফোমিনা জেনাসটি সাধারণত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। সেই রোগকে বলা হয়ে থাকে পচন রোগ বা রট ডিজিজ। এই রট ডিজিজ বিভিন্ন রকমের হয়ে থাকে। কি কি রট ডিজিজ হয়ে থাকে? এরা সাধারণত কি ডিজিজ তৈরি করে থাকে? রট ডিজিজ। সেই রট ডিজিজ সমূহের মধ্যে রয়েছে স্টেম রট। এই স্টেম রট কোথায় করে থাকে? জুটে বা পাটের মধ্যে স্টেম রট
সৃষ্টি করে থাকে। এরা কলার রড সৃষ্টি করে থাকে। এরা লিপ রড সৃষ্টি করে থাকে। এরা সিডলিং ব্লাইট অর্থাৎ বীজের ঝলসানো রোগ এটা সৃষ্টি করে থাকে। এরা চারকোল রড বা পচন রোগ সৃষ্টি করে থাকে। এছাড়াও এরা রুট রড রোগ সৃষ্টি করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাক্রোফোমিনা যে ধরনের রোগ সৃষ্টি করে তার মধ্যে প্রধান হচ্ছে পচন রোগ। সে পচন রোগের মধ্যে আবার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন স্টেম রড, কলার রড, লিপ রড, সিডলিং অর্থাৎ সিডের মধ্যে এরা থাকতে পারে চারকোল রড এবং রুট রড। এই ধরনের রডের কারণে যখন পাটের ক্ষেত্রেই বলবো, যখন এই ধরনের রড বা পচন রোগ দেখা যায় তখন পাটের আঁশের মানটা খুবই নিম্নমানের হয়ে যায়। আবার যে সিডলিং স্টেজে অর্থাৎ যখন কেবলমাত্র চারা গাছটি হয়েছে পাটের, তখন যদি এই রড হয় তখন এই চারা গাছগুলি নেতে পড়ে এবং পচে মারা যায়। সেক্ষেত্রে পাটের বা ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এখানে বলা বাহুল্য এই ম্যাক্রোফোমিনা প্রায় 500টি প্রজাতির উদ্ভিদে 500 প্রজাতির উদ্ভিদে এই পচন রোগ সৃষ্টি করে থাকে। তার ক্ষতিকরের পচন রোগগুলি সৃষ্টি করে থাকে। আর এখন আমরা দেখে নিব কি কি উদ্ভিদে এরা পচন রোগগুলি সৃষ্টি করে। কি কি উদ্ভিদে এই পচন রোগগুলি সৃষ্টি করে থাকে। এক নম্বরে আমরা চলে যাব জোট। পাটের মধ্যে পচন রোগ সৃষ্টি করে। পিনাটের মধ্যে করে থাকে। এরা সয়াবিনের মধ্যে করে থাকে। এরা ক্যাবেজ বা কফি জাতীয় উদ্ভিদে করে থাকে। এরা সেসামিন এর মধ্যে করে থাকে। এরা পাইনাস যে উদ্ভিদ সে পাইনাসের মধ্যে তৈরি করে থাকে। এটা পান পাতা বা ব্যাটল লিফের মধ্যে করে থাকে। এই ধরনের আরো অসংখ্য সানফ্লাওয়ার আবার দিতে পারি আমরা, সানফ্লাওয়ার বা সূর্যমুখী, এই সমস্ত উদ্ভিদ সমূহ সাধারণত আরো রয়েছে সুইট পটেটো, ব্রিঞ্জাল, বেগুন। দেখো এই রুট রড বা ম্যাক্রোফোমিনা প্রায় 500টি এইরকম প্রজাতির উদ্ভিদের মধ্যে এই পচন রোগটি সৃষ্টি করে থাকে। তাহলে আমরা তখন দেখলাম ম্যাক্রোফোমিনার যে জেনাস, সেই জেনাসের হিস্ট্রি আমরা জানলাম। এবার আমরা ম্যাক্রোফোমিনা সোমাটিক স্ট্রাকচার সম্পর্কে আমরা জানব। সোমাটিক স্ট্রাকচার, দৈহিক গঠন। সোমাটিক স্ট্রাকচার, দৈহিক গঠনটা কি রকম? এই ম্যাক্রোফোমিনা এই দৈহিক গঠন সাধারণত সেপ্টেট। এদের মাইসেলিয়াম ব্রাঞ্চিং হয়ে থাকে বা শাখান্বিত হয়ে থাকে। এদের মাইসেলিয়াম সাধারণত সরু আকৃতির হয়,
স্প্লেন্ডার মাইসেলিয়াম। এই যে সরু আকৃতির মাইসেলিয়াম সৃষ্টি করে থাকে, এর একটি নির্দিষ্ট ব্যাস রয়েছে। ওরা 1.5 টু 2.5 মাইক্রন ব্যাসযুক্ত হয়ে থাকে। সেই জন্য আমরা বলতে পারি এই মাইসেলিয়ামটি খুবই সরু আকৃতির মাইসেলিয়াম হয়ে থাকে। এই মাইসেলিয়াম যখন ইয়ং স্টেজে থাকে, তরুণ অবস্থায় থাকে, তখন এর কালার সাধারণত স্বচ্ছ হতে হায়ালিন থেকে ক্রমান্বয়ে ডার্ক ব্রাউন হয়, গাঢ় বাদামি বর্ণ ধারণ করে। কিন্তু যখন এটি পরবর্তীতে আরো ম্যাচিউর স্টেজে চলে যায়, পরিণতির দিকে চলে যায়, তখন এটি ব্ল্যাক কালার হয়ে যায়, কালো বর্ণের সৃষ্টি করে থাকে, ব্ল্যাক কালার শেপ ধারণ করে থাকে। এই মাইসেলিয়ামের হাইফি সমূহ প্রতিকূল পরিবেশে পরস্পরের সাথে পেঁচিয়ে এক ধরনের অঙ্গ তৈরি করে থাকে, যাকে বলা হয়ে থাকে স্ক্লেরোশিয়াম। এই স্ক্লেরোশিয়াম সৃষ্টি করে এরা দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে প্রকৃতিতে। আবার যখন প্রজনন মৌসুম আসে বা পরিবেশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এই ম্যাক্রোফোমিনার জন্য, তখন এই স্ক্লেরোশিয়ার বা কনেডিয়ার জার্মিনেশন করে সিউডোমাইসেলিয়াম তৈরি করে থাকে। সিউডোমাইসেলিয়াম বা সিউডোপ্যারেনকাইমা সৃষ্টি করে সে গোলাকার একটি পিকনিডিয়াম তৈরি করে। এই পিকনিডিয়ামের ভিতরেই সাধারণত কনেডিয়া তৈরি হয়। তাহলে এই হচ্ছে একটি ম্যাক্রোফোমিনার সোমাটিক স্ট্রাকচার। এরা সেপ্টেড, ব্রাঞ্চিং, মাইসেলিয়াম খুবই সরু হবে, তার একটি পরিমাণ রয়েছে, ব্যাস রয়েছে 1.5 টু 2.5 মাইক্রন। এর কালার বা বর্ণ সাধারণত স্বচ্ছ থেকে ডার্ক ব্রাউন কালার হয় যখন এটি ইয়ং স্টেজে থাকে। কিন্তু যখন পরিপক্ক হয়ে যায় বা ম্যাচিউর হয়, তখন এর কালার বা মাইসেলিয়ামের কালার কালো বর্ণের ধারণ করে থাকে। এটি এর হাইফাগুলি বা মাইসেলিয়ামগুলি পরস্পরের সাথে জড়ে পেঁচিয়ে স্ক্লেরোশিয়াম তৈরি করে থাকে। এই স্ক্লেরোশিয়াম প্রকৃতিতে বা প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। আবার যখন ফেভারেবল কন্ডিশন ফিরে আসে, তখন স্ক্লেরোশিয়াম জার্মিনেশন করে বা কনেডিয়াম জার্মিনেশন করে নতুন ম্যাক্রোফোমিনা সৃষ্টি করে পোষক কোষকে আক্রমণ করতে পারে। তখন এই মাইসেলিয়াম সিউডোপ্যারেনকাইমা সৃষ্টির মাধ্যমে পিকনিডিয়াম তৈরি করে থাকে, গোলাকৃতির পিকনিডিয়াম। তাহলে আমরা একটু চিত্র দেখতে পারি। আমরা একটি জোট বা পাট গাছের একটি চিত্র দেখার চেষ্টা করব যে কিভাবে
এটা হলো একটি পাট গাছ। সেই পাট গাছের মধ্যে স্টেম এবং লিফ এই অংশে রড সৃষ্টি করে থাকে। আমরা দেখাচ্ছি, তাহলে এটি জুট গাছ বা পাট গাছ। সেই পাট গাছের মধ্যে কিভাবে এরা রোগ সৃষ্টি করে থাকে, এগুলো হচ্ছে রড ডিজিজ। রড পাট গাছের যে পাতা, তার কিনারটা এরকম একটু স্পাইকের মতো থাকে, কাটা কাটা দাঁতের মতো থাকে। এইভাবে একটু আর্ট করার চেষ্টা করলাম। তোমরা আরো ভালো করে আর্ট করতে পারো আমরা জানি। তোমরা এইভাবে একটু আর্ট করে নিবে। তাহলে পাট গাছের পাতা। তাহলে এই সমস্ত পাতার মধ্যে এরা স্পট বা রড ডিজিজ সৃষ্টি করে থাকে। তাহলে আক্রান্ত গাছের কাণ্ড এবং আক্রান্ত পাতার চিত্র আমি অঙ্কন করলাম। এখন এর মাইসেলিয়াম সমূহ কিরকম হয়ে থাকে তা একটু দেখো। এর মাইসেলিয়াম সমূহ বলেছিলাম সেপ্টেট, অর্থাৎ এরকম সেপ্টেট প্রস্থপ্রাচীর যুক্ত, ব্রাঞ্চিং হয়ে থাকে, ব্রাঞ্চিং হবে। মাইসেলিয়াম সমূহ এরকম পরস্পরের সাথে জড়িয়ে পেঁচিয়ে থাকতে পারে এবং তখন এক ধরনের অঙ্গ তৈরি করে, যাকে বলা হয়েছে স্ক্লেরোসিয়াম। তো এটি হচ্ছে মাইসেলিয়ামের একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করলাম। মাইসেলিয়াম, এই মাইসেলিয়ামটা তাহলে দেখতে পাচ্ছি আমরা সেপ্টেট মাইসেলিয়াম এবং ব্রাঞ্চিং মাইসেলিয়াম। সেপ্টেট এবং ব্রাঞ্চিং মাইসেলিয়াম আমরা দেখতে পেলাম। এই মাইসেলিয়াম সমূহ এতটাই পরস্পরের সাথে পেঁচিয়ে থাকে বা এর হাইফিগুলি এতই পরস্পরের সাথে পেঁচিয়ে থাকে প্রতিকূল পরিবেশে, তখন এরকম কালো কালো বর্ণের শক্ত একটি গঠন দেখা যায়। কালো একটি শক্ত গঠন দেখা যায়। এই যে গঠন, এই গঠনে কিন্তু মাইসেলিয়াম অথবা হাইফিকে স্বতন্ত্রভাবে দেখা যায় না। এরা তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে। এই যে স্বতন্ত্র হারিয়ে ফেলে, তখন যে গঠন তৈরি করে একে বলা হয়ে থাকে স্ক্লেরোসিয়াম। এই স্ক্লেরোসিয়াম অবস্থায় ছত্রাক দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে। পাতার মধ্যে, মূলের মধ্যে, বীজের মধ্যে অথবা আবর্জনার মধ্যে এরা টিকে থাকতে পারে। তাহলে আমরা এর সোমাটিক স্ট্রাকচার দেখে ফেললাম। এবার আমরা দেখব রিপ্রোডাকশনস।
বা প্রজনন। কিভাবে এরা প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে? আমরা প্রথমেই জানি যে ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ যৌন জনন ক্রিয়া জানা যায়নি বা অজ্ঞাত অবস্থায় রয়েছে, তাই এদের রিপ্রোডাকশন জেনেটিক সেক্সুয়াল রিপ্রোডাকশনস অ্যাবসেন্ট। সেক্সুয়াল রিপ্রোডাকশনস এদের অ্যাবসেন্ট। তাহলে এরা কিসের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে? এরা কেবলমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস করে থাকে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস আবার কনেডিয়া অথবা স্ক্লেরোসিয়াম, আমরা স্ক্লেরোসিয়ামের চিত্র দেখেছি, কনেডিয়া এবং স্ক্লেরোসিয়ামের মধ্যে বা মাধ্যমে করে থাকে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের যে ফ্রুট বডি, সেই ফ্রুট বডিকে বলা হয়ে থাকে পিকনিডিয়াম। অ্যাসেক্সুয়ালের ফ্রুট বডিকে বলা হয়ে থাকে পিকনিডিয়াম। এই পিকনিডিয়াম সাধারণত গোলাকৃতির রাউন্ড শেপের হয়ে থাকে এবং এর মাথায় বা মুখে একটি ছোট ছিদ্রযুক্ত থাকে। এই ছোট ছিদ্রযুক্ত অংশকে বলা হয়ে থাকে অস্টিউল। ছিদ্রযুক্ত অংশকে বলা হয় অস্টিউল। এই পিকনিডিয়াম উদ্ভিদের স্টেম অথবা লিপের মধ্যে এককভাবে উৎপন্ন হয় অথবা দলবদ্ধভাবে বা কলোনি আকারেও সৃষ্টি হতে পারে। এককভাবে বা স্টেম বা লিপের মধ্যে এককভাবে বা কলোনি আকারেও এই পিকনিডিয়াম সৃষ্টি হতে পারে। এই পিকনিডিয়াম সাধারণত স্টেম বা পাতার ভিতরে থাকে। স্টেম বা পাতার যে ইন্টারসেলুলার স্থানে অবস্থান করে। কিন্তু যখন এই পিকনিডিয়াম ম্যাচিউর হয় বা পরিণত হয়, তখন তার মুখটি পাতা বা স্টেমের বাইরে বের হয়ে আসে। তখন আমরা দেখতে পাবো যে পিকনিডিয়াম 3 থেকে 4টি সিউডোপ্যারেনকাইমা যুক্ত 3 থেকে 4টি থিন লেয়ার থাকে। থিন লেয়ার অর্থাৎ পাতলা আবরণ থাকবে। 3 থেকে 4টি স্তর দেখা যায় সিউডোপ্যারেনকাইমার। এই যে সিউডোপ্যারেনকাইমার 3 থেকে 4টি স্তর রয়েছে, সেই 3 থেকে 4টি স্তরের বা সর্বভিতরের স্তরকে বলা হয়ে থাকে কনিডিওজেনাস সেল। কনিডিওজেনাস সেল। এই কনিডিওজেনাস সেল থেকে উৎপন্ন হয় কনিডিওফোর। কনিডিওজেনাস সেল থেকে উৎপন্ন হয়ে থাকে কনিডিওফোর। এই কনিডিওফোর সমূহ সাধারণত ইউনিসেলুলার। কনিডিওফোর সমূহ কি হয়ে থাকে? ইউনিসেলুলার বা এককোষী হয়ে থাকে। এরা খাটো হয়ে থাকে এবং পাতলা প্রাচীর যুক্ত হয়ে থাকে। এই কনিডিওফোরের যে অ্যাপেক্স বা শীর্ষভাগ, সেই শীর্ষভাগ থেকে উৎপন্ন হয় কনিডিয়া। শীর্ষভাগ থেকে উৎপন্ন হয়ে থাকে কনিডিয়া। এই কনিডিয়াগুলি তাহলে কি রকম হয়? এই কনিডিয়া এককোষী ইউনিসেলুলার
ইউনিসেলুলার, এরা রাউন্ড শেপড, গোলাকৃতি হয়ে থাকে অথবা ওভেল শেপ হতে পারে, ডিম্বাকৃতির হয়ে থাকে এবং থিন লেয়ার, পাতলা প্রাচীরযুক্ত হয়ে থাকে। এই কনিডিয়া সমূহ সে উপরের যে পিকনিডিয়ামের ছিদ্রপথ বা অস্টিউল, সেই অস্টিউল পথে বের হয়ে যায়, বের হয়ে জার্মিনেশনের মাধ্যমে নতুন একটি হোস্ট সেলকে আক্রমণ করবে, সেই হোস্ট সেলকে আক্রমণ করে সেকেন্ডারি ইনফেকশন করে থাকে। এইভাবে কনিডিয়ার মাধ্যমে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। তাহলে আমরা যে পিকনিডিয়াম, সেই পিকনিডিয়ামের চিত্রটা আর্ট করার চেষ্টা করব। তোমরা সাথে সাথে চিত্রটি আর্ট করবে আমার সাথে সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরের একটি অংশ, এটি হচ্ছে হোস্ট সেলের একটি অংশ, হোস্ট সেল বা পোষক কোষ। এই যে এখানে একটি ছিদ্রপথ দেখতে পাচ্ছি, এই ছিদ্রপথের নামই হচ্ছে অস্টিউল, অস্টিউল নামক ছিদ্রপথ রয়েছে। আর এই কি হচ্ছে কি পিকনিডিয়ামের চিত্র। এই পিকনিডিয়াম পোষক কোষের ভিতরে এরকম ভাবে অবস্থান করে বা পতিত অবস্থায় থাকে, পোষক কোষের ভিতরে পতিত অবস্থায় থাকে। এর মধ্য থেকে হাইফি উৎপন্ন হয়, হাইফি উৎপন্ন হয়। সেই হাইফির অগ্রভাগেই এই ধরনের একটি গোলাকৃতির ফ্রুট বডি তৈরি করে, যাকে বলা হয়ে থাকে পিকনিডিয়াম। এই যে ভিতরে একটি কোষ আমরা দেখতে পাচ্ছি, এই কোষকে বলা হয়ে থাকে, এই কোষকে বলা হয় কনিডিওজেনাস সেল। সেই কনিডিওজেনাস সেলই এরকম খাটো এক কোষী এক ধরনের গঠন তৈরি করে, যাকে বলা হয়ে থাকে কনিডিওফোর। তাহলে এই যে অংশটা, একে আমরা বলবো কনিডিওফোর, কনিডিওফোর। এই কনিডিওফোরের যে অ্যাপেক্স বা মাথা, অ্যাপেক্স বা মাথার মধ্যেই অসংখ্য এরকম ডিম্বাকৃতির কনিডিয়া তৈরি করে, কনিডিয়া তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে কনিডিয়া, কনিডিয়া। কনিডিয়া যখন উৎপন্ন হয় বা পরিণত হয়, তখন এই কনিডিয়া অস্টিউল পথে বাইরে বের হয়ে আসে, অসংখ্য কনিডিয়া বাইরে বের হয়ে আসে। তাহলে এটি হচ্ছে কনিডিয়া। এই কনিডিয়া সমূহ অস্টিউল পথে বাইরে বের হয়ে এসে যখন তার আবার উপযুক্ত হোস্ট পায় বা পোষক কোষ পায়, সেই পোষক কোষের মধ্যে সেকেন্ডারি ইনফেকশন শুরু করে থাকে। এইভাবে তারা নতুন করে প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে। এছাড়াও আগে বলেছিলাম এরা স্ক্লেরোশিয়াম তৈরি করে। সেই স্ক্লেরোশিয়ামের মধ্যেও স্ক্লেরোশিয়ামের মাধ্যমে এরা প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। স্ক্লেরোশিয়াম প্রতিকূল পরিবেশে
অনেক বছর যাবৎ টিকে থাকতে পারে। আবার অনুকূল পরিবেশ যখন আসে, সেই কনেডিয়ার মতোই স্ক্লেরোশিয়াম থেকে জার্ম টিউব তৈরি হয় এবং এরা নতুন করে হোস্ট কোষকে আক্রমণ করে। এইভাবে এরা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন সম্পূর্ণ করে থাকে। যেহেতু এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন নাই, সেই জন্য এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এই হচ্ছে, তাহলে ফিগার নেম দিতে হবে। তোমরা অবশ্যই যে চিত্রই আর্ট করো না কেন সেই চিত্রের নাম দিবে। পিকনিডিয়াম, এটি হচ্ছে কনেডিয়াম। এভাবে প্রত্যেকটা অংশের নাম দিতে হবে। এবার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, ম্যাক্রোফোমিনার বৈশিষ্ট্যগুলি আমরা এর সোমাটিক স্ট্রাকচার আলোচনা করেছি, এর সেক্সুয়াল অ্যাবসেন্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশনস অ্যাবসেন্ট সেটা বলেছি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের অনেকগুলি বর্ণনা দিয়েছি। সেই অংশগুলি যদি আলোচনা করি তাহলে একটি পরিপূর্ণ বৈশিষ্ট্য ম্যাক্রোফোমিনার জন্য সৃষ্টি হয়ে যায়। তাহলে কিভাবে করা যায়? প্রথমে আসো সোমাটিক স্ট্রাকচার। সোমাটিক স্ট্রাকচারটা কিরকম? এরা হচ্ছে সেপ্টেড এবং ব্রাঞ্চিং। সেপ্টেড হবে, ব্রাঞ্চিং হবে। মাইসেলিয়াম এর কালার, মাইসেলিয়ামের কালার এরা ব্রাউন হয়ে থাকে কখন? তরুণ অবস্থায়, কিন্তু যখন ম্যাচিউর হয় তখন এরা কালো আকার ধারণ করে থাকে। এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। এরা সুবিধাবাদী পরজীবী। এদের স্ক্লেরোশিয়াম দীর্ঘদিন পর্যন্ত সয়েল, মাটি, সিড, লিফ, স্টেম এই সমস্ত স্থানে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, অ্যাবসেন্ট। এরা সাধারণত কনেডিয়ার মাধ্যমে বা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে থাকে। সেই অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে থাকে কিসের মাধ্যমে? কনেডিয়া এবং স্ক্লেরোশিয়ার মাধ্যমে বা কনেডিয়ার মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এদের যে ফ্রুট বডি, এর ফ্রুট বডিকে বলা হয় পিকনিডিয়াম। এই পিকনিডিয়ামের যে শেপ সেটা হচ্ছে রাউন্ড শেপ, গোলাকৃতির রাউন্ড শেপ। এর মাথায় অস্টিউল নামক একটি পোর থাকে বা ছিদ্রপথ থাকে। এটি সাধারণত পোষক কোষের গভীরে বা কোষের ভিতরে অবস্থান করে। পোষক কোষের ভিতরে অবস্থান করলেও যখন পরিণত হয় তখন এর মুখ বা অস্টিউলটি বাইরে বের হয়ে আসে। এদের কনেডিওফোর, এই কনেডিওফোর ইউনিসেলুলার, এককোষী এবং শর্ট, খাটো আকৃতির হয়ে থাকে এবং এর মাথায় কনেডিয়া উৎপন্ন হয়। এইভাবে আমরা যদি একটু গভীর ভাবে চিন্তা করি তাহলে
এই জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলি আমরা সহজেই লিখতে পারব। তো প্রিয় ছাত্ররা, আর একটি বিষয় দিয়ে আমি ক্লাসটি আজকে শেষ করতে চাই, সেটি হচ্ছে এই ইকোনমিক ইম্পর্টেন্ট বা অর্থনৈতিক গুরুত্ব কি। আমরা আগে দেখেছি ম্যাক্রোফোমিনা প্রায় ফসলের 500 প্রজাতির ক্রপের মধ্যে বা ফসলের মধ্যে রোগ সৃষ্টি করে থাকে। 500 প্রজাতির ফসলের মধ্যে রোগ সৃষ্টি করে থাকে। এই রোগকে বলা হয়ে থাকে চারকোল রট বা স্টেম রট, লিপ রট, সিডলিং রট, এটসেট্রা। এই রোগের মাধ্যমে কি হয়, আমাদের দেশেও 1961, 67, 68 এই সময়ে ম্যাক্রোফোমিনা ফ্যাসিউলি দ্বারা যে স্টেম রড তৈরি হয়েছিল পাটের, সেই স্টেম রডের কারণে অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিলাম এবং প্রায় বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যেই এই পাটের বা এই রড ডিজিজ সৃষ্টি হয়ে থাকে ম্যাক্রোফোমিনা ফ্যাসিউলিনা দ্বারা। সৌভাগ্যজনকভাবে আমরা একজন বিজ্ঞানী পেয়েছিলাম, প্রয়াত বিজ্ঞানী ডক্টর মাসুদুল আলম স্যার। তিনি এই পাটের জিনোমিক সিকোয়েন্স সৃষ্টি করেছেন। এই জিনোমিক সিকোয়েন্সের কারণে আমরা এই জীবাণুটি সম্পর্কে অনেক ধারণা পেয়ে থাকি এবং পাটের যে ভ্যারাইটি বা গুণাগুণ উদ্ভাবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জিনোমিক সিকোয়েন্স। সেজন্য আমরা এই ম্যাক্রোফোমিনা বা পাটের জাত সম্পর্কে আমরা সহজেই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকতে পারি। এই হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্ট। এছাড়াও এগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। এছাড়াও যে হিউম্যান বা মানুষের মধ্যেও ম্যাক্রোফোমিনা ফ্যাসিউলি বিভিন্ন ধরনের চর্মরোগ সৃষ্টি করে থাকে, সেটিও প্রায় এখন প্রমাণিত। এছাড়া ভালো কোনো যে দিক বা সুফল যে দিকসমূহ সেই ম্যাক্রোফোমিনা ফ্যাসিউলি দ্বারা আবিষ্কৃত হয়নি। তো প্রিয় ছাত্ররা, আজকে এই পর্যন্তই আমার ম্যাক্রোফোমিনা ফ্যাসিউলিনা বা ম্যাক্রোফোমিনা জেনাসের আলোচনা। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে অসংখ্য প্রবলেম লিখে ইনবক্স করবে, আমি সেগুলি সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজের পক্ষে উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে আমাকে এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। বেস্ট অফ লাক।